মাইট্রাল স্টেনোসিসে আমরা যেটা পাচ্ছি প্রথম কথা হলো যে ভালভটা স্টেনোস হয়ে যাচ্ছে। সো আর্লি স্টেজ অফ মাইট্রাল স্টেনোসিসে ফার্স্ট হার্ট সাউন্ডটা লাউড হচ্ছে, যেহেতু ভালভটা যখন শক্ত করে ফেলছে, যখন বন্ধ হচ্ছে তখন অনেক বেশি আওয়াজ হচ্ছে, লাউড ফার্স্ট হার্ট সাউন্ড। ওকে, নেক্সট হলো আমরা যখন মারমাটা দেখবো তখন একটা মুখস্থ জিনিস আছে, পরে সেটাকে একটু করতেছে। লো পিচ, লোকালাইজড মাইট্রাল স্টেনোসিসে মারমার, প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। স্যার আবার এটা মুখস্থ চায়, যদি বিদেশে এটাকে কেউ গুরুত্ব দেয় না। কারণ প্রথম কথা হলো তুমি একটা মিড ডায়াস্টলিক মারমার পাইছো, দ্যাটস অল। ইন এক্সপ্রেশন ইকোকার্ডিওগ্রাম করলা, দেখলা মারমার আছে, দ্যাটস অল ফাইন। ইউ ডোন্ট হ্যাভ টু মেমোরাইজ দিস স্টাফ। বাট বাংলাদেশ যেহেতু আমাদের স্যারদের কাছে এটাই হলো জানপ্রাণ, তোমাকে মুখস্থ করতে হবে। এটাও আমার এটা একটা বাজে জিনিস, ভালো নয়, নো ভ্যালু অ্যাট অল। তবে আমার মনে হয় তোমাদের লেভেলে মেইনলি তোমরা জানবা যে একটা ডায়াস্টলিক মারমার, মিড ডায়াস্টলিক মারমার, যেটা লেফট ল্যাটারাল ডিকুবিটাস পজিশনে পাবা এবং সেটা এক্সপারেশনের সময় এক্সেচুয়েট করবে, দ্যাটস অল। বাট তোমাকে ওই টার্মগুলো কষ্ট করে শিখতে হবে। তাহলে লো পিচড, লোকালাইজড, রাফ, রামলিং। রামলিং মানে হ্যাঁ, তাহলে LLRR, লো পিচ, লোকালাইজড, রাফ, রামলিং, LLRR। তারপরে এখন আসতেছে ইম্পর্টেন্ট মানে, এগুলো হলো লেস ইম্পর্টেন্ট, এগুলো যে আনইম্পর্টেন্ট তা লেস ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হলো মিড ডায়াস্টলিক মারমার, মিড ডায়াস্টলিক মারমার উইথ প্রিসিস্টোলিক অ্যাক্সেন্টুয়েশন। আবার আরেকটা বলতে পারো যে উইথ ওপেনিং স্ন্যাপ অ্যান্ড প্রিসিস্টোলিক অ্যাক্সেন্টুয়েশন। সো মারমারটা যখন পাবো মিড ডায়াস্টলিক, মারমারের ঠিক আগে পাওয়া যায় ওপেনিং স্ন্যাপ, মারমারের ঠিক পরে পাওয়া যায় প্রিসিস্টোলিক অ্যাক্সেন্টুয়েশন। তাহলে অ্যাকচুয়ালি তুমি তিনটা সাউন্ড পাবো। একটা হলো মিড ডায়াস্টলিক মারমার, মারমারের আগে হলো ভালভটা ওপেন হয়, ওপেনিং স্ন্যাপ। মারমারের পরে হলো ভালভটার এদিক দিয়ে হঠাৎ করে ব্লাড ফ্লো বাড়ে, ওটাকে বলা হয় প্রিসিস্টোলিক অ্যাক্সেন্টুয়েশন। এটা হলো অ্যাট্রিয়া কন্ট্রাক্ট করার কারণে ওই সাউন্ডটা বাড়ে, মারমারটাই জাস্ট অ্যাক্সেন্টুয়েট করে। এই তিনটা ফাইন্ডিংস কখন পাবা? বেস্ট হার্ট উইথ দ্য বেল অফ দ্য স্টেথোস্কোপ, keeping the patient in left lateral position and breath holding after expiration. And কেন? প্রথম কথা হলো যে হার্টটা তো ধরো তোমার যখন বসে আছে, আমার হার্টটা ধরো যে পজিশনে আছে, আমি যখন লেফট ল্যাটারাল হবো, লেফট ভেন্ট্রিকলটা আমার চেস্ট হোলের তো কাছে আসবে, সাউন্ডটা তাহলে আরো ভালো শোনা যাবে। লেফট ল্যাটারাল করার কারণ হলো এটা, জাস্ট যাতে হার্টটা আমার বুকের আরো কাছে ঘনিষ্ঠভাবে লেগে থাকে, দ্যাটস অল। নেক্সট হলো যে কেন আমরা পেশেন্টকে এক্সপ্রেশন করতে বলছি, এই কারণে তোমাদের একটা ফিজিওলজি জানা লাগবে যে ইন্সপিরেশন এবং এক্সপ্রেশনে হার্টের কোন চেম্বারে ব্লাড সাপ্লাই বাড়ে। যখন আমি ইন্সপিরেশন নিচ্ছি তখন আমার চেস্টের ভিতরে একটা নেগেটিভ প্রেশার তৈরি হয়, সাকশন, এটাকে বলা হয় সাকশন, সাক করে। কি সাক করে? হার্ট, লাংস এবং চেস্ট ওয়াল কি সাক করে? সে হলো আমাদের বডির বিভিন্ন জায়গা থেকে ব্লাডটাকে সাক করে নিয়ে আসে চেস্টের ভিতরে। তারপরে কি ভেইনস দিয়ে প্রচুর ব্লাড আসে। আমরা ইন্সপিরেশন নিচ্ছি, নেগেটিভ প্রেশার তৈরি হচ্ছে, ভেইনস থেকে অনেক ব্লাড আসতেছে। ভেইনস থেকে যখন ব্লাড আসে, ব্লাডটা কই যায়? প্রথমে রাইট এট্রিয়াম, তারপর রাইট ভেন্ট্রিকল। তারপরে ইন্সপিরেশনের সময় তোমার রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলে ব্লাড ফ্লো বাড়ে। এই কারণে রাইট হার্টে যেসব মারমার আছে, ট্রাইকাস্পিক মারমার অথবা পালমনিক মারমার, ওই মারমারগুলো হলো ইন্সপিরেশনের সময় মারমারগুলো বেশি হবে। কারণ কি? মারমার মানে কি? মারমার মানে হলো ব্লাড ফ্লো হচ্ছে, টার্বুলেন্স, মারমার পাচ্ছে। ব্লাড যদি বেশি ফ্লো হয়, বেশি টার্বুলেন্স হবে, মারমার বাড়বে। এই কারণে আমরা যখন ইন্সপিরেশন নেই, চেস্টে বা হার্টে রাইট সাইডে ব্লাড ফ্লো বাড়ে। তো রাইট সাইডে যে মারমারগুলো আছে, মানে ট্রাইকাস্পিক মারমার অথবা পালমনিক মারমার, এগুলো বাড়ে। এটা হলো ইন্সপিরেশনের স্টোরি। ধরো এই স্টোরিটা শেষ, আবার আমার এক্সপ্রেশন নেই, তখন এক্সপ্রেশন কী হয়? লাংসগুলো ছোটো হয়ে যায়, লাংসের ভিতরে কী থাকে? ব্লাড থাকে। ওই ব্লাডগুলো যায় কই? লেফট এট্রিয়াম, তারপরে লেফট ভেন্ট্রিকল, তারপরে সিস্টেম। যখন আমরা এক্সপ্রেশন করি তখন ব্লাডটাকে অ্যাকচুয়ালি আমরা পাঠিয়ে দিচ্ছি লেফট ভেন্ট্রিকল। এর জন্য ধরে রাখতে হবে, ছেড়ে ধরে রাখেন, ব্লাড যা আছে সব হলো ওইদিকে যাচ্ছে। তাহলে তখন সাউন্ড করবে। এই কারণে তোমার লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলে ব্লাড ফ্লো বাড়বে। এই কারণে তোমার মাইট্রাল মারমার বা অ্যাওর্টিক মারমার, সেগুলো ব্রেথ হোল্ডিং আফটার এক্সপ্রেশনে ভালো পাওয়া যায়। তাহলে ব্রেথ হোল্ড করলে ব্লাডটা কোথায় যাচ্ছে? সিস্টেম। ব্রেথ যখন এক্সপ্রেশনের পরে ব্রেথ হোল্ড করবো, তখন আমাকে ব্লাড পাঠিয়ে দেবো আমরা লেফট সিস্টেম বা লেফট হার্টে।
যখন ইন্সপিরেশন নিব তখন ব্লাডটা আমার যাবে মেইনলি রাখে ইন্সপিরেশন নিচ্ছি সাকশন করতেছে ভেইন থেকে ব্লাড আসতেছে এটা কি মনে রাখবো একটা মনে রাখলে বাকিটা এমনি দেবো এক্সপ্রেশন করতেছি লাংসটা ছোট হয়ে যাচ্ছে ব্লাডটাকে স্কুইজ করে লেফট পাঠায় যাচ্ছে দেন আমরা মারমাটা শুনতেছি তখন মারমাটা শুনতেছি তখন যেহেতু ব্লাড ফ্লো বেশি হচ্ছে ব্লাড ফ্লো বেশি মানে মারমাটা ভালো শুনবে লেফট অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলার লেফট সাইডে ব্লাড বেশি যাবে এটা প্রথম। মাইটোসিসের মারমাটা ভালো শুনবে তাহলে অ্যাওর্টিক আর পালমোনারিতে কেন লিনিং ফরওয়ার্ড আর হচ্ছে বসে সিটিং পজিশন লিন করলে কি হয় আর কাছে কাছে আসে যেহেতু আয়োটিকটা হ্যাঁ অ্যাডিশন উপরের দিকে Mitral এম টা করলে অবশ্যই। হার্টটা একটু আরো কাছে আসলো তোমার বুকের সারফেসে আসলো আরো সুন্দর করে শুনতে পারবে এই কাইন্ড অফ আমার মনে হয় যে ইজি করে এক্সপ্লেন করলে মনে হয় বেটার এইগুলোই আসে বইয়ের মধ্যে প্রবলেম হলো যে অনেক কঠিন কঠিন টার্ম দেওয়া থাকে মেডিকেলে প্রবলেম হলো একটাই সাহিত্য ভরা করতে থাকে ভয় লাগে medical literature তো those books are written for teacher by teacher those books are not written for students স্টুডেন্ট ফ্রেন্ডলি বইয়ের সংখ্যা কিন্তু খুবই কম তবে একটা বই হলো আবিদ স্যারের বইটা খুবই স্টুডেন্ট ফ্রেন্ডলি স্যার ছোট এবং হলো যে চেষ্টা করছে যত ইজি ল্যাঙ্গুয়েজ ইউজ করা যায় খুব বেশি কঠিন ল্যাঙ্গুয়েজ নাই তুমি পড়ে দেখো হ্যাঁ সে কেউ পড়লে বুঝবে রেভিশন অবশ্য রেভিশনের লেখাটা রেভিশনের বইটার কোয়ালিটি আমার কাছে মনে হয় কম কারণ ওর ভাষাটা ইংলিশ ভাষা তো ব্রিটিশ ইংলিশ আমেরিকান ইংলিশ একটা বড় পার্থক্য হলো ব্রিটিশ ইংলিশ কমপ্লেক্স ধরো কেউ একজন একটা মেয়েকে বলবে আই লাভ ইউ ব্রিটিশরা এটাকে এমন পেঁচায় বলবে আমি আমি শিওর না মেয়েটা আবার বুঝতে পারবে না আসলে ঠিক কী বলছে আমেরিকানরা ডাইরেক্ট অ্যাকশন আমেরিকানদের তো কোনো গ্রামার নাই ওরা তো ইচ্ছা মতো ইচ্ছে মতো বলতে থাকে কিন্তু যে শুনবে তার জন্য ইজি বুঝলে ব্রিটিশরা হলো সবসময় ওরা কমপ্লেক্স সেন্টেন্সে ইভেন আমি আমার যারা ফ্রেন্ড আইএলস দিচ্ছে তাদের কমপ্লেক্স সেন্টেন্সে সব কিছু লিখতে হয় ডাইরেক্টলি কোনো কিছু বলা যায় দিস ইজ Complex. দ্যাট দিস হ্যাপেন অ্যান্ড দ্যাটস ওয়াই দ্যাট হ্যাপেন অ্যান্ড দ্যাটস ওয়াই আলটিমেটলি দ্যাট অকার সো মাই কনক্লুশন ইজ দ্যাট সব একটা সেন্টেন্স এবং ডেভিশন পড়লে তুমি এটা দেখবা একটা জিনিস সিম্পল জিনিস ঘুরে বাজায় লেখা আছে ঠিক আছে ঘুরে লাগার কি দরকার ওর হলো কমপ্লেক্সিটি হলো আর্ট আর্ট এটা হলো যারা লেখার জন্য art, যে পড়ে তার জন্য পেইন হ্যাঁ ঠিক আছে সাহিত্যিকরা পড়বে না স্টুডেন্টরাই তো পড়বে তারপর আমরা ছিলাম হলো মাইক্রোস্টেনোসিসের ফাইন্ডিং মানে কীভাবে আমরা মারমাটা দেখবো এবং কী মারা পারবো আমার একটা আইডিয়া হয়েছে এখন দুইটা এক্সট্রা জিনিস আছে যেটা আমি বলতেছিলাম একটা হলো মারমারটার আগে পরে দুটো জিনিস মারমারের আগে পাবা হলো ওপেনিং স্ন্যাপ মারমারের পরে পাবা হলো প্রিসিস্টোলিক অ্যাক্সেন্চুয়েশন ওপেনিং স্ন্যাপ অ্যাকচুয়ালি এটা তোমাকে বুঝতে হলে তোমাকে একটু কার্ডিয়াক সাইকেলের অল্প বুঝতে হবে অ্যাকচুয়ালি তোমরা জানো এটা আমি জাস্ট নলেজটাকে রিফার্নিশ করতেছি কার্ডিয়াক সাইকেলে দুটো পার্ট অ্যাট্রিয়াল সাইকেল চিন্তা করো অ্যাট্রিয়ামে ডায়াস্টোল আছে 0.7 সেকেন্ড সিস্টোল 0.1 সেকেন্ড খেয়াল করো ভেন্ট্রিকলে ডায়াস্টোল হলো 0.5 সেকেন্ড সিস্টোল হলো 0.3 সেকেন্ড তাহলে ভেন্ট্রিকলে যখন ডায়াস্টোল হয় ডায়াস্টোল মানে কি যখন ভেন্ট্রিকলে ব্লাড আসে ভর্তি থাকে তাই না মাইট্রাল ভালভ ওপেন হয় লেফট ভেন্ট্রিকলে ব্লাড আসে ভর্তি থাকে তাহলে মাইট্রাল ভালভ যখন ওপেন হয় যেহেতু ভালভটা স্টেনোস্ট অল্প করে ওপেন হয় এক জায়গায় গিয়ে ভালভটা আটকে যায় জাস্ট ওপেন হচ্ছে আটকে গেছে পুরোটা ওপেন হতে পারে এই ওপেন হয়ে আটকে গেল এই সময় একটা সাউন্ড পাওয়া যায় যেমন ওপেনিং স্ন্যাপ ভালভটা ওপেন করতে গিয়ে আটকে আটকে গেল গেল। তখন একটা আওয়াজ হয় দ্যাটস ওপেনিং ওপেনিং স্ন্যাপ তারপরে ওপেন হলো যতটুকু ওপেন হলো ঠিক আছে ভেরি গুড ওপেনিং অল্প ওপেন যে ভালভটা আছে এখানে ব্লাড নামতেছে নামার সময় ব্লাডের ম্যাক্সিমাম ফ্লো হয় মিড ডায়াস্টোলে আস্তে আস্তে ফ্লো বাড়তে থাকে মিড ডায়াস্টোলে ম্যাক্সিমাম ফ্লো হয় এই কারণে মারমারটা সবচেয়ে ভালো পাওয়া যায় মিড ডায়াস্টোলে ম্যাট্রাল ভালভ যে ব্লাডটা আসতেছে অ্যাট্রিয়া কিন্তু ডায়াস্টোলে আছে অ্যাট্রিয়া জাস্ট বসে আছে ভালভ খুলে গেছে আরাম করে ব্লাড পড়তেছে না একবার পড়ছে না অ্যাট্রিয়া কন্ট্রাক্ট করতেছে না কারণ অ্যাট্রিয়া কন্ট্রাকশন মাত্র হয় 0.1 সেকেন্ড বাকি পুরো সময় গেলে একটা ডায়াস্টোল আছে সো তুমি যে ওপেনিং স্টেপ পাচ্ছ বা মিড ডায়াস্টোলিক মারমা পাচ্ছ এটা কখন অ্যাট্রিয়া তখন ডায়াস্টোলে আছে অ্যাট্রিয়া কন্ট্রাক্ট করতেছে কিন্তু অ্যাট্রিয়া শেষ পর্যন্ত মনে করি তার লাস্টে অল্প একটু ব্লাডে থাকে এটাকে সে হঠাৎ করে কন্ট্রাক্ট করে ফালায় দেয় ভেন্ট্রিকলে
এটা হলো অ্যাট্রিয়াল কন্ট্রাকশন। এই অ্যাট্রিয়াল কন্ট্রাকশনের সময় হঠাৎ করে একটু চাপ দিয়ে জোরে ফাড়ায় দেয় ভেন্ট্রিকলে একদম লাস্ট মোমেন্টে, মানে সিস্টোলিক ঠিক আগে যতটুকু ব্লাড আছে ওটাকে স্কুইজ করে ফেলায় সবার লাস্টে। তখন হলো ফ্লোটা একটু বাড়ে হঠাৎ করে সিস্টোলিক আগে এই কারণে এটাকে বলা হয় প্রি সিস্টোলিক এক্সেনচুয়েশন। এক্সেনচুয়েশন মানে ইনক্রিজ, সিস্টোলের আগে অল্প একটু বাড়ে মনে হয়, এটা হলো প্রি সিস্টোলিক এক্সেনচুয়েশন। সো তুমি পুরোটাই কিন্তু ভেন্ট্রিকুলার ডায়াস্টলের সময় হচ্ছে। এটা ভেন্ট্রিকুলার ডায়াস্টলের আর্লি ফেজে হচ্ছে ওপেনিং স্ন্যাপ, মিড ফেজে হচ্ছে মিড ডায়াস্টলিক মার্মার, লেট ফেজে হচ্ছে প্রি সিস্টোলিক এক্সেনচুয়েশন। এক্সেনচুয়েশন মানে ইনক্রিজ। এই দেখো কোট করেছে প্রি সিস্টোলিক ইনক্রিজ বলতেই পারতো। এক্সেনচুয়েশন এগুলো শিওরলি আমেরিকান ব্রিটিশ আবিষ্কার। মেডিকেল সায়েন্সে কোট করে দিয়ে গেছে। মেডিকেল সায়েন্সের টার্মিনোলজির জন্য অনেক কঠিন। আমাদের তো ফার্স্ট ইয়ারে আমার মনে আছে এক পেজ পড়তে আমার 2 দিন লেগে গেছে। এই শব্দটা হচ্ছে মানে কি এই করলে কিন্তু আবার যখন তুমি টার্ম শিখে যাবে তখন আবার যে তুমি খেয়াল করবো না যে তুমি টার্ম তখন নর্মাল ল্যাঙ্গুয়েজ। এই জন্য এদের জন্য ভালো হয় যে ইংলিশ মিডিয়াম থেকে যারা আসে তাদের জন্য ইজিয়ার, খুবই ভালো হয়। তাদের পড়তে খুবই কষ্ট হয়। আমাদের তো জানবে ওরা ভাইবা তো ভালো করে ইংলিশ বলতে পারে, দাদা ঘুম বলে আসে তারপর একদম টিচারও দেখে যে খেয়াল করে না সুন্দর ইংলিশ বলতেছে। হ্যাঁ একদম কনফিডেন্টলি ভুল বলে টিচারও সত্যি পেয়েছে একদম। কিছু আছে মানে হচ্ছে যেগুলো ইজি সেগুলো পড়ে না, একদম যেগুলো পিএইচ পোস্ট গ্রাজুয়েশনের ওগুলো পড়ে আসে। আমি বোকামি এখন মেইন পরীক্ষাগুলোতে প্রফে তোমাকে বেসিক জিনিস করবে, বেসিক তোমাকে এই মারমার এমএস এর মারমার পড়তে হবে, ঠিক আছে? তোমাকে এমএস এর পেশেন্ট পজিশন পড়তে হবে, মারমার দেখতে হয়। ভালগুলো হার্ট ডিজিজ যদি তোমাকে ধরে তাহলে মনে রাখো 99% ক্ষেত্রে তোমাকে এমএস হবে। যদি 1% বাকি থাকে 1%-এর মধ্যে এমআর আসবে, এএস আসবে, আবার 0.5%-এর মধ্যে হয়তো বা এআর আসবে। ট্রাইকাসপিড ভালভ ডিজিজ তোমাদের আন্ডারগ্রাজুয়েট না, পালমোনিক ভালভ ডিজিজ আন্ডারগ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট। বাদ ফরগেট ইট। ওকে, আচ্ছা তাহলে এটা হলো মেটাস্টেরোসিসের। তাহলে এইগুলো মেটাস্টেরোসিসের ইনভেস্টিগেশন করো, সেম ডু এ চেস্ট এক্স-রে, ইসিজি, ইকো, তুমি ইয়া করতে পারো, ইটিটি করতে পারবে, অ্যাডমিশন না চেস্ট এক্স-রে ইটিটি ইলাবোরেশন কি? ওটা বল এক্সারসাইজ টলারেন্স টেস্ট। মানে যে দৌড়ে হ্যাঁ, ট্রেডমিল থাকে একটা, দৌড়ালে পরে তার হার্ট রেট বাড়ে। সহজ করে তুমি মানুষের হার্টটাকে তুমি চাপ দিচ্ছ, হার্টের উপর চাপ দেওয়ার চেষ্টা করতেছো, তার কতটুকু ক্ষমতা আছে, তার সেই ক্ষমতাটা টেস্ট করতেছো, সে কতটুকু কাজ করতে পারে, ম্যাক্সিমাম লিমিট কি। সো যার অ্যানজাইনা আছে সে কিছুক্ষণ দৌড়ালে তার আস্তে আস্তে ব্যাটা শুরু হবে হার্ট। মানে ইসিজি ওটা হচ্ছে ইসিজিটা তো শোয়া, ইসিজি তো নর্মাল রেস্টে করে। হ্যাঁ, ওটা ট্রেডমিলে দৌড়ায়, ট্রেডমিলে দৌড়ানোর পর একজনের এক এক রকম মনে হয় না? হ্যাঁ, সবার জন্য কি এক? না সবার জন্য এক রকম না। এটা হলো যে ডিপেন্ড করে যে যাকে দেখতেছে একদম কমপ্লিটলি নর্মাল, অ্যাকচুয়ালি এক একজন এক এক রকম না। সেটা হলো ধরো তোমাকে প্রথমে একটা স্পিড দিবে, দৌড়াইতেছো, একটা পর্যায়ে দেখবে তুমি শ্বাসকষ্ট হচ্ছে, তার আর পারবে না, বেশিক্ষণ নিবে না, তোমার শ্বাসকষ্ট হচ্ছে বা বুকে ব্যথা হচ্ছে, দেখবে আর মনিটরে তোমার হার্ট রেট দেখা যাচ্ছে, হার্ট রেট বাড়তে থাকবে আস্তে আস্তে। আব্বু লাস্টলি ইটিটি করে আসছে, আমি দুনিয়া খুঁজে পাই না ইটিটি কি জিনিস, কোনো দরকার আছে এটা করার? বলো আব্বুর বয়স করবে, ইসিজি একটা করলেই হয়, দৌড়াদৌড়ি করা হলো যে যাদের অ্যানজাইনা আছে, অ্যানজাইনা তো নর্মালি পেইন হয়, যখন এক্সারসাইজ করে তখন পেইন হয়। এইটা এক্সারসাইজে যে পেইন হয় এটাকে ডকুমেন্ট করতে হয়, এই ডকুমেন্টেশনের জন্যই হলো ইটিটি করে। আবার একটা আছে স্ট্রেস ইকো আছে, যে আব্বুর তো আগে থেকে এনজয়মেন্ট ছিল, জিটিএম তো আব্বু ইউজ ওইটা কনফার্ম করলো আর কি ইটিটি করে। এত বছর এবং বলো যে আরেকটা আইডিয়া পাওয়া যায় যে কতটুকু সময় পরে তোমার অ্যানজাইনা হয়, কারো 10 মিনিট পরে হয়, কারো 20 মিনিট পরে হয়। ডক্টরদের সুবিধার জন্য যে রিসার্চ, রিসার্চ না, তোমার পেশেন্ট প্রগনোসিস ডিপেন্ড করে। আচ্ছা প্রগনোসিস, হ্যাঁ, কারণ তোমার যে 10 মিনিটে হয়ে যাচ্ছে তার মানে তার ডিজিজ খারাপ, প্রগনোসিস খারাপ, ট্রিটমেন্ট আর্লি ট্রিটমেন্ট দরকার, র্যাপিড ট্রিটমেন্ট করা দরকার। এটার যে কত টাইপ হলো কিসে ইকো কার্ডিও, এটার টাইপসগুলো রাউন্ডস থোরাসিক। হ্যালো
হ্যালো, আমি তো টিউশনিতে, আমি যাবো কিছু ওরে নিয়ে চলে আসছে কলেজ থেকে। আস্তে আস্তে দিনে গিয়ে গেছি 6টা বেজে গেছে। জিজ্ঞেস করবো, যে আমি চলে আসছি, জিজ্ঞেস করবো। তারপর কিছুক্ষণ পরে ফিরে করছি, এখন চলে আসছি। ঠিক আছে? আমি কি আর ফোন দেবো না রে? কলেজে ফোন দেবো। তোমার এটা উইন্ডোজ না, নোকিয়া? কিসে? Windows. উইন্ডোজ ভালো। ওকে, কি কিছু না। ভিডিও হচ্ছে বলে ভিডিও বলতে থাকে যাও, ওটার কথা আমরা ভুলেছি। ও যতটুকু হবে দরকার ক্রপ করবো, আনকাট ভিডিও ছাড়বো আমরা নেক্সট চ্যানেল। আনকাট ভিডিও অনেক বেশি পছন্দ করে, তাই না? ওকে, আমরা ছিলাম হলো ইটিটি বা এক্সারসাইজ টলারেন্স টেস্ট। সো এটা এঞ্জিন, যাদের স্টেবল এঞ্জিন আছে তাদের ক্ষেত্রে করা হয়। সো ম্যাটার স্টেনাসিস ইটিটি করার দরকার নেই। সো তুমি চেস্ট এক্সরে, ইকোকার্ডিওগ্রাম আর ইসিজি করার পরে তুমি যদি ইসিজি দেখো, ইসিজিতে নর্মালি দেখা যায় কি ওদের একটা স্পেসিফিক পি ফাইন্ডিং থাকে। পি মাইট্রালি বলে একটা জিনিস আছে, পি মাইট্রালি। আমি তোমাকে অল্প একটু আইডিয়া দিই। আমরা যে ইসিজি করি, ইসিজিতে 3টা পার্ট থাকে, পি ওয়েভ, কিউআরএস কমপ্লেক্স, টি ওয়েভ। পি ওয়েভটা হলো অ্যাট্রিয়ামের জন্য, কিউআরএস কমপ্লেক্স হলো ভেন্ট্রিকুলার ডিপোল মানে ডিপোলারাইজেশন, টি ওয়েভটা হলো ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। এই যে অ্যাট্রিয়াতে যে তোমার ডিপোলারাইজেশন হচ্ছে, এখন যদি লেফট ভেন্ট্রিকুলার অনেক বড় হয়ে যায় না, তখন ওই ডিপোলারাইজেশনটা বেশি সময় ধরে হয়। তখন যে পি ওয়েভটা পাওয়া যায় ওটাকে বলে পি মাইট্রালি। পি মাইট্রাল মাইট্রাল ভালভে অ্যাবনর্মালিটি হলে যে পি ওয়েভটা পাওয়া যায় ওটাকে বলে পি মাইট্রালি। ওটা রেজ পাবো। আচ্ছা আচ্ছা, এটা বলছি। ধরো যখন মাইট্রাল স্টেনোসিস হবে বা রিঅ্যাক্টেশন হবে, তখন তো মাইট্রাল যে এরিয়াটা আছে ওটা মানে অ্যাবনর্মালিটির কারণে লেফট এট্রিয়ামটা বড় হয়ে যায় আস্তে আস্তে। যে কোনো ভালভ অ্যাবনর্মালিটি হওয়ার কারণে যখন একটা চেম্বার বড় হয়, চেম্বারের মাসেল থিকনেস বেড়ে যায় আস্তে আস্তে, ফলে ওখানে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি বেশি হয়। সো নর্মালি তোমার যে পি ওয়েভটা পাবা এটা তো অ্যাক্ট্রিয়াল ডিপোলারাইজেশনের জন্য পাওয়া বা অ্যাক্ট্রিয়াল অ্যাক্টিভেশনের জন্য পাওয়া। কিন্তু যখন তোমার লেফট এট্রিয়ামটা বড় হয়ে যাচ্ছে, ফুলে ঢোল হয়ে যাচ্ছে, তখন ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা চেঞ্জ হবে না, তখন পি ওয়েভটা একটু চেঞ্জ হবে না। এই যে একটা ডিফারেন্ট পি ওয়েভ পাচ্ছ, এটাকেই বলা হলো পি মাইট্রালি। আমরা যখন ইসিজি পড়বো, আমরা তখন পি মাইট্রালিটা দেখতে গেলাম, সেটা পড়বো। আছে তোমার এখানে। আবার একটা পি পালমোনারি, এটা আমরা পরে পড়বো। এসটি হচ্ছে কি ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। এসটি, হ্যাঁ, ভেন্ট্রিকুলার পলারাইজেশন। পিও বলে অ্যাকচুয়াল ডিপোলারাইজেশন, পি ওয়েভ। মানে সহজ কথা, অ্যাকচুয়াল অ্যাক্টিভেশন হলো পি ওয়েভ, ভেন্ট্রিকুলার অ্যাক্টিভেশন হলো কিউআরএস কমপ্লেক্স, আর ভেন্ট্রিকুলার কামিং ব্যাক টু নর্মাল সেটা হলো কিউটি সেগমেন্ট বা হলো কিউটি সেগমেন্ট না, এসটি অথবা টি, স্পেশালি টি বললে বেটার। এখন তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো যে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের জন্য আছে কিউআরএস, আবার রিপোলারাইজেশনের জন্য আছে টি ওয়েভ। এক্সট্রিমে তো শুধু বলতেছেন ভাইয়া শুধু ডিপোলারাইজেশন। রিপোল গেল কই? হ্যাঁ, আছে রিপোল। রিপোলের যে ওয়েভটা বা ভেন্ট্রিকুলার ডিপোলের যে ওয়েভটা, ওই ওয়েভের ভিতরে হলো এটা হারায় যায়। অ্যাকচুয়ালি অল্প টাইম ধরে হয়। অল্প টাইম ধরে হয় এবং যে ওয়েভটা ক্রিয়েট হয় এটা অত স্ট্রং না, খুবই উইক, ফলে তাকে আর কেউ দেখে না। তখন হলো কিউআরএস কমপ্লেক্স যখন হয়, তখন তোমার অ্যাকচুয়াল ডিপোলারাইজেশন হয়, ওটা এত কম যে ওটা ওই কিউআরএস কমপ্লেক্সের মধ্যে হারায় যায়। এটাই এসিজির বেসিক, এটা আমাকে শিখিয়েছে এক জুনিয়র। আচ্ছা, যেগুলোদের কাছে শেখা যায় না কিছু। নেক্সট হলো তোমার মাইট্রাল স্টেনোসিসের ট্রিটমেন্ট। আচ্ছা, তুমি যদি করো ইকোকার্ডিওগ্রাম করো, তাহলে কী পাবা? দেখবা যে মাইট্রাল ভালভটা ন্যারো হয়ে গেছে, স্টিফ হয়ে গেছে, লেফট এট্রিয়াম এনলার্জ হয়ে গেছে, ঠিক আছে? এবং যখন ট্রিটমেন্ট করতে যাবা তুমি দুইটা করতে পারো, ভালভোপ্লাস্টি করতে পারো, ভালভ রিপ্লেসমেন্ট করতে পারো। ভালভোপ্লাস্টি মানে হলো একটু কেটে ছেটে একটু সুন্দর করে দেওয়া, আগের মতো করে দাও। মানে চেষ্টা করা নর্মাল করার জন্য। আচ্ছা, আর বেস্ট হলো ভালভ রিপ্লেসমেন্ট, সেটা মেকানিক্যাল ভালভই হোক, সেটা মোবাইল হার্টি হোক, অথবা সিনথেটিক কিছু ভালো এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে গ্যাজেট। বাংলাদেশে অবশ্য নাই এখন। আমাদের দেশে তাহলে হয় না। আমাদের দেশে ওই যে লিফ হার্ট অথবা মেকানিক্যাল ভালভগুলো।
আচ্ছা কি পাওয়া যায়? ভালভ ন্যারো পাওয়া যায় আর ভালভ ন্যারো পাওয়া যায়, তারপর লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট হয়, বড় হয়ে যায় লেফট এট্রিয়াল, কিন্তু ব্লাড আসতে পারতেছে না, ব্লাড এখন জমে আসছে লেফট এট্রিয়ালে। আমার মনে হচ্ছে ম্যাট্রিক রিকেডিটেশন আমরা অন্য আরেকদিন আলাপ করবো। আমি এমআই সম্পর্কে দু একটা কথা বলে ফেলি। ম্যাট্রিক রিকেডিটেশনে জাস্ট মনে রাখবা মারমারটা কি প্যান সিস্টোলিক মারমার, টোটাল সিস্টোলের সময় হয়, found in the apex with radiation to the axil. এর জন্য কি অ্যাক্সেল হয়? হ্যাঁ axil দেখতে হবে। আচ্ছা অ্যাক্সেলের কি কোনো নির্দিষ্ট আছে যে কোন রিপসের ওখানটায়? না 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 axil হলো যে axil হলো তোমার এখান থেকে এই রিজন, মানে মিড axillary লাইন বরাবর দেখলেই হয়, anterior axillary লাইন অথবা মিড axillary লাইন বরাবর দেখলেই হয়। আর আমি তাহলে এমআই সম্পর্কে দু একটা কথা বলি। এমআই তো খুবই ইম্পর্টেন্ট ছিল। এমআই পেইন সম্পর্কে আমি ডিসকাস করছি, এমআই ক্লিনিক্যাল ফিচার। এমআই হ্যাঁ, কালকে তো কার্ডিয়াক পেইন হলে ডিসকাস এমআই ফিচার সবগুলো বলা হয়ে গেছে। এখন এমআই ইনভেস্টিগেশনও বলে ফেলছে, তাই না? শেষ। এখন হলো আসল ট্রিটমেন্ট। এবার ট্রিটমেন্ট কী করবো? আর্লি ট্রিটমেন্ট বলছি তোমাদেরকে। ওই যে ভিডিও ব্লগ আর প্রথমে হলো যে অক্সিজেন, জিটিএন, প্রপটা পজিশন, তারপরে আমরা বলবো অ্যাসপিরিন 4টা, ডক্টরের 4টা, 300 মিলিগ্রাম, টিপিআই, এগুলো আর্লি ফেজে ট্রিটমেন্ট। আর স্পেসিফিক যখন তোমার সিসিতে হয় পেশেন্টকে আমরা কী দিব ডিপেন্ড করবে পেশেন্ট কোন সময় আসছে। পেশেন্ট ধরো আমি আছি অ্যাপোলো হসপিটালে, যদি অ্যাপোলো হসপিটালে আসে কয়েক ঘন্টা 1-2 ঘন্টার মধ্যে চলে আসছে পেশেন্ট এমআই স্টার্ট করা, তখন আমরা কী করবো? পিসিআই করবো। জাস্ট একটা ক্যাথেটার ঢুকাবো তার আর্টারি দিয়ে, আর্টে যাবো, যেখানে তোমার ব্লকটা আছে ব্লকটা মেকানিক্যালি ডিজলভ করে দেবো, ছোটায় দেবো ব্লকটা। এটা বলে প্রাইমারি পিসিআই, পারকিউটেনাস করোনারি ইন্টারভেনশন। এটা তো যখন আর্লি ফেজে আসে এবং ভালো সেন্টারে থাকে তখন আমরা করি। ধরো আমি ঢাকা মেডিকেল কলেজে আছি, ওখানে পিসিআই প্রাইমারি পিসিআই করার সুযোগ নেই, কিন্তু পেশেন্ট ধরো 2 ঘন্টার মধ্যে ব্যথা নিয়ে আসছে, মানে জাস্ট 2 ঘন্টা হয়েছে তার এমআই স্টার্ট করা। এখন আমরা কী করবো? এখন আমরা তাকে সম্মূল অ্যাক্সেস করতে হবে। তার যে ক্লটটা ফর্ম হয়েছে এই ক্লটটাকে আমরা ডিজলভ করবো। কীভাবে করতে পারি সেটা হলো আমরা নর্মালি টিপিএ বা টিস্যু প্লাজমিনিজম অ্যাক্টিভেটর অথবা স্ট্রেপ্টোকাইনেস অথবা ইউরোকাইনেস, এই ড্রাগগুলো হলো যখন এমআই যে ক্লটগুলো ফর্ম হয় করোনারি আর্টারিতে, ক্লট ফর্ম হয়, এই ক্লটটাকে ডিজলভ করে। এটা নর্মালি উইদিন 6 আওয়ার্সের মধ্যে যদি পেশেন্ট আসে তখন আমরা এটা করতে পারি। টিস্যু প্লাজমিনোসেন অ্যাক্টিভেটর বা টিপিএ। টিপিএ এটার ইয়েটা যেন কি ছিল রে? কিন্তু ছিল ফার্মাতে একটু বলছি Streptococcus টিস্যু প্লাজমিনোসেন অ্যাক্টিভেটরের মধ্যে কিছু কমন ড্রাগ হয়, অ্যালটিপ্লেস, রেটিপ্লেস, ট্যাঙ্কটিপ্লেস, এগুলো সবই হলো টিস্যু প্লাজমিনোসেন অ্যাক্টিভেটর। সবগুলো তো লিপিড লোয়ারিং আছে। না না, এটা হচ্ছে ফিব্রিনোলাইটিক সিস্টেমকে অ্যাক্টিভেট করে, অ্যান্টিপ্লাজমিক ফিব্রিনোলাইটিক সিস্টেমকে অ্যাক্টিভেট করে, যে ক্লট হয় ওই ক্লটটাকে ব্রেকডাউন করে। বডির একটা ন্যাচারাল সিস্টেম আছে ব্লাড ব্রেকডাউনের, ওই ন্যাচারাল সিস্টেমটাকে ওরা অগমেন্ট করে বা ওটাকে স্টিমুলেট করে। আচ্ছা আমরা এটা আবার পরে ডিসকাস করবো, একটা বেসিক ওভারভিউ দিয়ে দিই। যে নেক্সট হলো যে আমরা যদি পেশেন্ট ধরো 6 ঘন্টার পরে আসছে, 12 পরে আসছে, তখন আমরা কিন্তু থ্রম্বোলাইসিস করতে পারবো না, এগুলো দিতে পারবো। তখন আমরা কী করবো? তখন আমরা তাকে হেপারিন দেবো, লো মলিকুলার হেপারিন। কোথায় দেওয়া হয়? আমলিকাস, অ্যারাউন্ড আমলিকাস সাবকিউটেনিয়াসে দেওয়া হয় লো মলিকুলার ওয়েট হেপারিন। কখন যখন পেশেন্ট ডিলেইড প্রেজেন্টেশন করবে, ধরো 6 ঘন্টা, 7 ঘন্টা, 10 ঘন্টা পরে আসছে, এখন আর তোমার টিপিএ দিয়ে কোনো লাভ নাই বা এখন পিসিআই করে লাভ নেই। আমরা কী করবো? এখন আমরা লো মলিকুলার হেপারিন দেবো। কমনলি কী দেওয়া হয়? এনক্সাপারিন। এনক্সাপারিন দেওয়া হয়, হ্যাঁ ডেফিনেটলি দেওয়া যায়। মোস্ট কমন ইউজ ড্রাগ হলো এনক্সাপারিন, সাবকিউটেনিয়াসলি অ্যারাউন্ড আমলিকাস। আর এগুলো হলো একদম বেসিক ম্যানেজমেন্ট। এখন পেশেন্টের একটা কমন সিমটম হলো পেইন থাকে, সিভিয়ার পেইন থাকে, পেইন কিলার দিতে হবে তাহলে। আর পেইন কিলার দিব প্লাস এটা আরও কাজ আছে, মরফিন দিই আমরা। মরফিন দেই আনটিল দ্য পেশেন্ট ডাজ নট হ্যাভ এনি পেইন। যতক্ষণ পর্যন্ত পেশেন্টের পেইন যাচ্ছে ততক্ষণ যতটুকু ডোজ লাগে, ডাজন্ট ম্যাটার হাউ মাচ ইট ইজ, যতক্ষণ পর্যন্ত পেশেন্টের পেইন যাচ্ছে আমরা আস্তে আস্তে ডোজ বাড়াতে থাকবো। এবং মরফিনের সাথে অবশ্যই অ্যান্টিবায়োটিক দিতে হবে, মেটোপ্রোমাইড বা ক্লোরোপ্রাজোল।
আরও কিছু এক্সট্রা ট্রিটমেন্ট আছে, সেটা হলো যে আমরা বিটা ব্লকার দিতে পারি এমআইতে, যা কমনলি পেশেন্টকে খুব হেল্প করে না। আর পেশেন্টের যাদের এমআই হয় কমনলি কী দেখা যায় যে এমআইয়ের আসলে হিস্ট্রি থাকে কিছু রিস্ক ফ্যাক্টরের, ডায়াবেটিস হিস্ট্রি থাকে, হাইপারটেনশন হিস্ট্রি থাকে, তাহলে ওই ড্রাগগুলো চলবে। ডায়াবেটিস থাকে ডায়াবেটিসের ট্রিটমেন্ট, হাইপারটেনশন থাকে হাইপারটেনশন ট্রিটমেন্ট। আবার যদি পেশেন্ট এরিয়া থাকে এমআইয়ের জন্য অনেক সময় অ্যারিথমিয়া থাকে, যদি এমআইয়ের কারণে কোনো কমপ্লিকেশন ডেভেলপ করে ওটা ট্রিট করতে হবে। অ্যারিথমিয়া থাকলে অ্যান্টিঅ্যারিথমিক, হার্ট ফেলিউর হলে ডায়াবেটিক্স, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। তুমি সবগুলো সিচুয়েশন এক্সপ্লোর করবে, দুজন এভাবে বলবো তার বুঝবে যে ইউ নো দ্য হোল স্টোরি, ইউ নো এভরিথিং। এটি হলো আচ্ছা ভাই, মাইট্রাল স্টেনোসিসে কি ওই যে হাইপারটেনসিভ কিছু দিব? মাইট্রাল স্টেনোসিসের যে মাইট্রাল স্টেনোসিস ট্রিটমেন্ট ম্যানেজমেন্টে অ্যাকচুয়ালি আমি তোমাকে একদম শর্টকাটে বলছি তো, মাইট্রাল স্টেনোসিস যদি মাইল্ড হয় তাহলে আমরা অল্প একটু যদি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে তাহলে আমরা রেট কন্ট্রোলের জন্য বিটা ব্লকার বা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিতে পারি। আবার বেশি যদি অল্প কাশি থাকে বা ইয়া থাকে, পালমোনারি এডেমা ব্রেথলেসনেস ছিল মহিলার, প্রেজেন্স থাকে, তাহলে আমরা ডায়াবেটিক দিতে পারি অল্প একটু। ডায়াবেটিক তো যে দিব ওই যে লেগ এডিমা ছিল, হ্যাঁ হ্যাঁ। কিন্তু হচ্ছে মানে ক্যালসিয়াম চ্যানেল কেন দিব? বিটা ব্লকার। ও আচ্ছা, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বা বিটা ব্লকার দিব আমরা হলো পেশেন্টের হার্ট রেটকে কন্ট্রোল করতে চাই, প্লাস হলো হার্টের উপর চাপ কমাই দিচ্ছি। কারণ স্পেশালি বিটা ব্লকার যেটা করে, হার্ট রেট যদি কমায় দেয়, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন যদি থাকে তখন হলো পেশেন্ট অ্যাট্রিয়াল ফিব্রিলেশনটা কন্ট্রোল হয়, রেট কন্ট্রোল হয়। এবং ক্যালসিয়াম চ্যানেল ব্লকারও রেট কন্ট্রোল করে, ওই কারণে আমরা দিতে পারি এটা। স্পেসিফিক ম্যানেজমেন্ট হলো তোমার ভালভ রিপ্লেসমেন্ট, বেস্ট ম্যানেজমেন্ট, বেস্ট ট্রিটমেন্ট। মানে ওটা কি লেট অনসেট নাকি ওটা তো না? না না, একইটা না। অ্যাকচুয়ালি মাইট্রাল স্টেনোসিস তো অ্যাকুট ডিজিজ না। মাইট্রাল স্টেনোসিস ইজ এ ক্রনিক ডিজিজ। ইট প্রেজেন্টস স্লোলি, ইট ডেভেলপস গ্র্যাজুয়ালি। বাট মাইট্রাল রিগ্রেডিটেশন কমনলি অ্যাকুট রিউম্যাটিক ফিভার, এটা একটা অ্যাকুট কন্ডিশন। বাট হ্যাঁ, ক্রনিক্যালি মাইট্রাল রিগ্রেডিটেশন হতে পারে। এগুলো হলো এমআর ট্রিটমেন্ট বললাম। এমআর কিছু কমপ্লিকেশন মনে রাখতে হবে, যেহেতু কালকে রিজন আছে, এটা আগে আসতে পারে। এমআর কমপ্লিকেশন মনে রাখা, একটা নেমোনিক আছে, তোর এক্সাম কালকে? ওর কালকে এক্সাম, এই কারণে আমি বলতেছি ইয়েস। এপিআর সিকুয়েন্সিয়াল লেখো, এপিআর আমরা এপিআর করি না পরীক্ষাতে। এপিআর এ ডাবল পি কি ও নেমোনিক, কমপ্লিকেশন? উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা শব্দ অক্ষর লেখো। এ এ পি এপিআর, উপর থেকে নিচ পর্যন্ত। উপরে এ লেখো, তার নিচে পি লেখো, তার নিচে পি লেখো, এপিআর। দেখছো? না না, এপিআর আমরা এক্সামে এপিআর করি না, ওই আচ্ছা। এপিআর যে শব্দটা, ডাবল পি ই, এ ডাবল পি ই এ আর। আচ্ছা। এটা হলো তোমার একটা নেমোনিক। এতে হলো অ্যারিথমিয়া, এতে হলো অ্যারিথমিয়া। ইতে হলো পাম্প ফেলিয়ার। পাম্প ফেলিয়ার মানে হলো হার্ট ফেলিয়ার। আরেকটা পিতে হলো পেরিকার্ডাইটিস, এমআইয়ের জন্য পেরিকার্ডাইটিস হতে পারে। ইতে হলো এম্বোলাইজেশন, একটা মানে কখনো থ্রম্বাস ফর্ম হয়, যেখানে এমআই হয়েছে ওখান থেকে অ্যাম্বুলেন্স ফর্ম হয়। এতে হলো অ্যানোরিজম, হার্ট অনেক সময় অ্যানোরিজম ফর্ম হয় এমআইয়ের জন্য। আচ্ছা, অ্যানিমেশন তো কি ডাইরেক্টের সঙ্গে হয় না? হ্যাঁ, হার্টের অল দ্যাট ডাইরেক্ট করে দেয়। উইক হওয়ার কারণে স্পেসিফিক পোর্শন বাল্জ আউট করে। হার্টের নর্মাল যে কন্ট্রোল আছে ওটা বাল্জ আউট করে। ধরো এটা হলো আমার হার্ট, আমি বলছি এখানে এলে আমার গেছে, এই জায়গাটা উইক হয়ে গেছে, ফলে দেখা যায় এটা পুরস্কার